হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো স্টাডি টাইম। তো আমরা আগের দিন করছিলাম, সেটা হচ্ছে সূচকের অঙ্কগুলোকে আমরা সলভ করছিলাম। সূচকের নিয়মাবলী চ্যাপ্টারটার একটা একটা করে আমরা প্রথমে নিজে করি যে অঙ্কগুলো, যেটা চ্যাপ্টারের মধ্যে যেগুলো লুকিয়ে আছে, যেখানে যেখানে বোঝানো হয়েছে, সেই বোঝানোর জায়গাগুলোতে কিছু অঙ্ক পরপর দেওয়া ছিল, সেগুলো আমরা আস্তে আস্তে সলভ করছিলাম। এবং তারপরে আমরা একেবারে যাব অনুশীলনীতে। মানে আমাদের সময় বইতে অনুশীলনী ছিল, সেটা এখন নিজে করি বলে হয়ে গেছে, বা কষে দেখি সামথিং ওরকম একটা নাম হয়ে গেছে। সো সেটা দেখে নিচ্ছি, একবারটা কষে দেখি। তো হ্যাঁ, কষে দেখি নাম হয়ে গেছে। তো যাই হোক, তো নিজে করি যে অঙ্কগুলো, সেগুলো আমরা কিভাবে করছিলাম আগের দিন আমরা 23 পাতারই ছিল মনে হয় নাকি। হ্যাঁ, 23 পাতার 14 অঙ্কগুলো আমরা সলভ করেছিলাম। তো আজকে আমরা শুরু করব তারপরে যে অঙ্কটা আছে, সেটা হচ্ছে 20 অঙ্কটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। কি আছে যে টু টু দি পাওয়ার 300 ও 3 টু দি পাওয়ার 200 এর মধ্যে কোনটি বৃহত্তর হিসাব করে লিখি। 2 টু দি পাওয়ার 300 ও 3 টু দি পাওয়ার 200 মধ্যে কোনটি সব থেকে বড়, কোনটি দুটো একে অপরের থেকে বড় আর কি, সেটা আমাদেরকে হিসাব করতে বলেছে। তো সেটা আমরা আগে লিখে ফেলি, যে কী কী নাম্বারটা দিয়েছে সেটা আগে আমরা লিখে ফেলি। সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 300, আর একটা আছে 3 টু দি পাওয়ার 200। হ্যাঁ, এই দুটোই আছে। তো এবার এটা আমরা কিভাবে করছি সেটা দেখো। আমরা কি ল কাজে লাগাবো দেখো। আমরা একটা ল পড়েছিলাম, মনে আছে নিশ্চয়ই, যে a টু দি পাওয়ার ধরো mn আছে, গুণ অবস্থায় আছে দুটো নাম্বার, তাহলে পাওয়ারে, তাহলে আমরা এটাকে a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n করতে পারি। তো এই a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n মানে কিন্তু m আর nটা গুণ অবস্থায় আছে, ঠিক আছে। তো এবার আমরা এই দুটোকে কীভাবে ওরকম আনতে পারি সেটা দেখি। দেখো, আমরা এই 2 টু দি পাওয়ার 300কে এইভাবে লিখতে পারি কি, 2 টু দি পাওয়ার 3 × 100 পারি, কারণ 100কে আমরা 3 × 100 করে দিচ্ছি। ঠিক সিমিলারলি আমরা এখান থেকে নামাচ্ছি কিভাবে, এখান থেকে আমরা নামাচ্ছি দেখো 3 টু দি পাওয়ার 200কে আমরা করছি 3 × 2 টু দি পাওয়ার 100, ঠিক আছে। এবার আমরা এই যে জিনিসটা, এই ব্যাপারটাকে এবার আমরা এফেক্টে আনবো। কিভাবে আনবো এফেক্টে, 2 এর কিউব করে তার উপর আমরা 100 চাপিয়ে দিলাম। ঠিক সেমভাবে এটাকে আমরা 3 স্কোয়ার করে তার উপর আমরা 100 চাপিয়ে দিলাম, ঠিক আছে। এবার তুলনা করতে এবার আমাদের সুবিধা হয়ে গেল। কি করে সুবিধা হলো, দেখো পাওয়ার দুটো সেম আছে, ঠিক আছে। এবার আমরা যদি দেখে নিতে পারি যে বেস বা নিধানটা যদি আমাদের দুটোর যেটা বড় হবে সেটা অবভিয়াসলি বড়। কি করে দেখো, ধরো আমি 2 এর স্কোয়ার নিচ্ছি, ঠিক আছে, আর আমরা 9 এর স্কোয়ার নিচ্ছি, দুটোর মধ্যে কোনটা বড়? তোমরা না বলে মানে না হিসাব করেই বলতে পারবে যে 9 স্কোয়ার 2 স্কোয়ার থেকে বড়। কি করে বলতে পারলে 9 স্কোয়ার 2 স্কোয়ার থেকে বড়? তার কারণ হচ্ছে 2 আর 9-এর মধ্যে 9 বড়। পাওয়ার দুটোই সেম, 2কে দুবার গুণ করেছি, 9কেও দুবার গুণ করেছি একই জিনিস, কিন্তু 2-এর থেকে 9 বড়। আর বড়কে মানে বড় নাম্বারকে যদি আমরা দুবার গুণ করি, তাহলে আমি ছোট নাম্বারকে দুবার গুণ করে যা পাবো তার থেকে নিশ্চয়ই বড় পাবো। একদম সোজা হিসেব। ঠিক সেমভাবে কিন্তু আমরা এখানেও তাই করছি। দেখো দুটোর পাওয়ার 100 হয়ে গেল। এবার আমরা দেখবো এই বেস বা নিধানটা কি আসছে। দেখা যাক এটা কি। এইটা হচ্ছে 2 এর কিউব, মানে হচ্ছে 2 2 যা 4, 4 2 যা 8, মানে 2 2 4, 2 8, তাহলে 8 টু দি পাওয়ার আমাদের হাতে এলো 100, ঠিক আছে। এখানে কি হলো, 3 স্কোয়ার মানে 9 টু দি পাওয়ার 100। এবার দেখো দুটোর পাওয়ার তো একই বাড়ছে, 100 100, বাট দুটোর বেস কি আছে দেখো, একটা 8 একটা 9। এবার আমরা নর্মালভাবেই জানি যে 9 > 8, 9 8-এর থেকে বড়, তাহলে 9 টু দি পাওয়ার 100 অবভিয়াসলি 8 টু দি পাওয়ার 100-এর থেকে বড় হবে, নর্মাল ব্যাপার। তো আমাদের অ্যান্সার এলো কি, 9 টু দি পাওয়ার 100 ইজ গ্রেটার দেন 8 টু দি পাওয়ার 100, ঠিক আছে। এই মাঝখানে এই চিহ্নটা দিয়ে লিখে দিতে পারো, বা বাংলায় লিখে দিতে পারো যে 9 টু দি পাওয়ার 100 হলো 8 টু দি পাওয়ার 100-এর থেকে বৃহত্তর, বা ইংলিশে যেটা তোমাদের ইংরেজি বইতে আছে সরকারের, সেরকম অনুযায়ী লিখতে পারো যে 9 টু দি পাওয়ার, এটা ভুল দিলাম, 9 টু দি পাওয়ার 100 ইজ গ্রেটার দেন 8 টু দি পাওয়ার 100। এই চিহ্নটা শুধু লিখে দিলেও কিন্তু, মাঝখানে এরকমভাবে দেখিয়ে দিলেও কিন্তু অঙ্কটা ঠিক, ঠিক আছে। তো এবার আমরা এর পরের অঙ্কতে যাব, যেটা হচ্ছে যে 21-এর একটা অঙ্ক আমরা জানি,
21-এর একটা অঙ্ক করে দেওয়া আছে। হ্যাঁ, 21-এর 1-এর যেটা আছে যে এম আর এন যে কোনো একটি পূর্ণ সংখ্যা হলে, সেটা তোমরা দেখো এখানে দেখতে পাবে যে 21-এর 1-এর অঙ্কটা কিন্তু দেখতে পাচ্ছ যেটা, সেটা কিন্তু করে দেওয়া আছে ওর পরে। আমরা ওর 2 নম্বর যেটা করে দেওয়া নেই, সমাধান 2-এর সরলতম মান যেটা নিজে করি বলেছে, সেটা আমরা করব। দেখো তার পরের অঙ্ক যেটা আছে, মানে 21-এর 1-এরটা কিন্তু করে দেওয়া আছে, যেটা তোমাদের দেখিয়েছিলাম। তো 21-এর 2 যেটা, সেটা এখানে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, বেশ বড় মতন একটা আছে। সেটাকে আমরা এখানে কিভাবে সলভ করছি সেটা দেখো। কিচ্ছু না, নর্মাল যে আমরা সূচক জেনেছি বা ইন্ডিসেস জেনেছি, তার ফর্মুলা, যার লগুলো আমি পড়িয়েছিলাম, সেই লগুলো ডিরেক্ট অ্যাপ্লাই করে দিলে কাজ হয়ে যাবে। দেখো কি করে করছি। প্রথমে দেখো আছে 2m+1 আর 3m-2m-1, 5m+n, 6m/50m × 10m+2 × 6m। ওকে, কোশ্চেন তোমরা এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এবার দেখো সলভে কী করে আমরা সলভ করছি। দেখো প্রথমে দেখো 2m+1, ঠিক আছে, ওটাই রেখে দিলাম। 3m+2m-1 এটাই রেখে দিলাম, নো প্রবলেম। 5m+1 এটাই রেখে দিলাম, m+n সরি, ওটাই রেখে দিলাম। এই 6টাকে আমরা 3 দুগুণে 6 হিসেবে লিখতে পারি না? পারি তো। 6 তো প্রাইম নয়, 6কে আমরা 3 দুগুণে 6 করে দিই। দুটো প্রাইমের প্রাইম আনতে হবে আমাদেরকে, যেটার পর আমরা আর ভাগ করতে পারবো না। প্রাইম মানে কি, বাংলায় বলে দিচ্ছি, মৌলিক সংখ্যা। এখানে 2 মৌলিক, 3 মৌলিক, 5 মৌলিক, 6 কিন্তু মৌলিক নয়। 6কে আমরা মৌলিকে আনতে চাইছি, তো কী করে আনবো দেখো। 3 আমরা এটাকে করে দিলাম 3 × 2n যদি আমরা করে দিই, করতেই তো পারি, কারণ 6টাকে আমরা 3 দুগুণে করে দিলাম। দেখো এখানে 3ও প্রাইম 2ও প্রাইম হয়ে গেল। এবার নিচেরগুলোকে দেখি কি হয়, যেটা হরে আছে বা ডিনোমিনেটারে। 15 কিন্তু যৌগিক সংখ্যা। 15কে এবার আমরা করব কি, মানে আমরা এটাকে মৌলিকে আনবো। তাহলে 15 মানে কি, 5 × 3, সেটার পাওয়ারে যা পাওয়ার আছে তাই। 10ও যৌগিক, মৌলিকে আনছি 5 × 2n+2। 6 তো আমরা ওপরে জেনেছি কীভাবে করতে হয়, 3 × 2n, মানে 3 × 2n হয়ে গেল। এবার আমরা পাওয়ারকে যেরকমভাবে এক্সপ্যান্ড করে, পাওয়ারকে যেগুলো এই নাম্বারগুলোর উপর তো পাওয়ারটা আলাদা আলাদাভাবে এফেক্টে আসবে। কি করে আসছে দেখো, 2m+1 যা আছে তাই, কারণ এটা প্রথম থেকেই মৌলিক ছিল। 3m-2m-n প্রথম থেকেই যা ছিল তাই। 5m+1 প্রথম থেকেই যা ছিল তাই। তারপর দেখো এইটাকে আমরা 3m × 2n করে দিতে পারি। যেরকম আমরা শিখেছিলাম যে a b হোল টু দি পাওয়ার একটা নাম্বার থাকলে a টু দি পাওয়ার n × b টু দি পাওয়ার n আমরা করে দিতে পারি। পাওয়ারটাকে আলাদা আলাদা দুটোর ঘাড়ে চেপে যেতে পারে, চেপে গেল। ঠিক সেরকমভাবে নিচের মৌলিকগুলোর ঘাড়েও আমরা চাপাচ্ছি। 5m, 3m × 5n+2 × 2n+2 × 3m × 2n হয়ে গেল। এবার জাস্ট পাওয়ারের যোগ আর বিয়োগ, কারণ দেখো ওপরের বেসগুলোর সঙ্গে সমান বেস কিন্তু নিচে এসে গেছে। এবার আমরা জাস্ট মানে নিধানগুলোকে এবার আমরা সমাধান করব। কি করে দেখো, ওপরে 2 কোথায় আছে, এখানে আর এখানে, আর নিচে 2 আছে এখানে আর এখানে। তো 2 আমরা লিখলাম। ওপরে যেগুলো আছে সেগুলো কি হবে, গুণ আছে ওপরেরগুলো, তো ওপরেরগুলো গুণ আছে মানে সেগুলো হবে যোগ। তো ওপরে পাওয়ার কি আছে, m+1 আর n, তাহলে আমরা যোগ করে দিলাম m+1 + n, যোগ হয়ে গেল। তাহলে এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার বাকিগুলো আছে নিচে 2-এর পাওয়ার, তো সেগুলো কী হবে, বিয়োগ যাবে। তো বিয়োগ দিলাম। বিয়োগ কী যাচ্ছে দেখো, বিয়োগ যাচ্ছে 2m+2টা বিয়োগ যাচ্ছে। তাহলে আমরা m+2 এখান থেকে বাদ যাবে, আর কি বাদ যাবে, m বাদ যাবে। তাহলে বাদ দিলাম m। কিন্তু কি করলাম দেখো, আমরা এটাকে এরকম করে দিলাম। ঠিক করলাম কিনা ভুল, ভালো করে দেখে করো। দেখো n+2 আর m তলায় গুণ অবস্থায় ছিল, তো n+2 আর mটা তলায়, তাহলে কি হতো, n+2 + m। এই টোটালটা যেটা হতো 2-এর পাওয়ারে আসতো, সেটা ওপরের টোটাল পাওয়ার থেকে বাদ যেত। তাই করলাম, ওপরের টোটাল পাওয়ার 2-এর বাই নিচের 2-এর টোটাল পাওয়ার বাদ দিয়ে দিলাম। তো 2-এর ঝামেলা মিটে গেল, শেষ। এবার পড়ে আছে আমাদের হাতে 3 তারপরে, তো 3 লিখলাম। সেম প্রসেস কাজে লাগাবো। কীরকম, ওপরের পাওয়ারগুলোকে অ্যাড করো, 2m - n + n। তাহলে দেখো আমরা এখানে 2m - n + n এইটা লেখার সময় দেখো +n - n কী হবে, কেটে যাবে। তো আমরা নর্মালি এটাকে এখানে অমিট করে দিতে পারি, তাহলে স্টেপ আরও ছোটো হয়ে গেল। কারণ দেখো যখনই তোমরা 2m - n + n করবে, সেটা আবার একটা স্টেপ বাড়িয়ে লিখতে হবে যে হ্যাঁ এটা এখানে বাদ চলে গেছে। বাট তুমি ডিরেক্ট যখন লিখছো 2m - n + n, তো -n + n পর পাশাপাশি আছে, কেটে গেছে, তো পড়ে আছে 2m।
হয়ে গেল। তো এবার নিচেরগুলো বাদ দিতে হবে। নিচে কি আছে, নিচে 3 এর পাওয়ার আছে 3 টু দি পাওয়ার m, আবার 3 এর পাওয়ার আছে 3 টু দি পাওয়ার m। তাহলে এবার আমরা কি করব, নিচের পাওয়ারগুলোকে আমরা বাদ দেব। কি করে বাদ দেবো, দেখো 3 টু দি পাওয়ার m আর 3 টু দি পাওয়ার m যদি গুণ হয় তাহলে কি হয় 3 টু দি পাওয়ার 2m। ঠিক আছে, তো এখানে 3 টু দি পাওয়ার 2m তলায় হবে তৈরি হবে, আবার ওপরে 3 টু দি পাওয়ার 2m নিচে থেকেই ছিল। তাহলে নিচেরটা কি হবে, ওপরেরটা থেকে বাদ যাবে, মানে 2m মাইনাস 2m হয়ে থাকবে। ঠিক কিনা ভুল? দেখো ওপরে 3 টু দি পাওয়ার m 2m মাইনাস n ইন্টু 3 টু দি পাওয়ার n যেটা ছিল সেটা গুণ করে n আর nটা একে অপরের সাথে কেটে যাবে, কেটে গিয়ে তৈরি করলে 3 টু দি পাওয়ার 2m যেটা বসালাম। পাওয়ার মাইনাস করে কোনটা হবে, যেটা তলায় 3 এর টোটাল পাওয়ারটা আসবে। তলায় 3 এর টোটাল পাওয়ার কত আসছে, 3 টু দি পাওয়ার m ইন্টু 3 টু দি পাওয়ার m, মানে 3 টু দি পাওয়ার 2m, 3 টু দি পাওয়ার 2mটা বাদ দিয়ে দিলাম, তার 2m মাইনাস 2m হয়ে গেল। ঠিক আছে, তার মানে এটাও আলটিমেটলি কেটে হয়ে যাবে 3 টু দি পাওয়ার 0, মানে 1 হয়ে যাবে। আমরা জানি কোনো নাম্বারের পাওয়ার 0 হয়ে যাওয়া মানে সেটা হয়ে যায় 1। ঠিক আছে, তাও আমরা এটা এখানে লিখে রাখলাম। নাও লিখে দিতে পারো, ডিরেক্ট 1 করে দিতে পারো। তুমি এখানে হিসাব যখন করে দেখছো যে এখানে যখন 3 পুরো ক্যান্সেল আউট হয়ে যায় তখন আমরা এটাকে এখানে নাও লিখতে পারি, সমস্যা নেই। এবার আমরা দেখব 5-এর ব্যাপারটা কি হয়। 5-এর ব্যাপারটা দেখো, 5-এর ব্যাপার আছে প্রথমে ওপরে আছে m প্লাস n, আর কিছু নেই। তো 5-এর আমার ওপরে m প্লাস n আমি লিখে দিলাম, ব্র্যাকেট মেরে দিলাম এই 2-এর মতো, বাদ দিলাম। কি বাদ দেবো, 5-এর তলায় কি কি পাওয়ার আছে, 5-এর তলায় আছে m আছে, 5-এর তলায় আছে n প্লাস 2, আর কি 5 আছে, নেই। তাহলে আমার তলার পাওয়ারগুলোকে আগে অ্যাড করি, তাহলে m প্লাস n প্লাস 2, এটা হবে তলার 5-এর টোটাল পাওয়ারটা। আর আমরা কি জানি, ভাগ জানা মানে ভাগ হয়ে যাওয়া মানে ওপরে বেসের যে পাওয়ারটা আছে তার থেকে নিচের বেসের যে পাওয়ারটা সেই পাওয়ারটা বাদ যাবে, বেস যখন সমান থাকবে। ওপরে বেসের পাওয়ার ছিল m প্লাস n লিখে দিয়েছি, তলায় কি তৈরি হয়েছে 5 আর 5-এর জন্য তৈরি হয়েছে m প্লাস n প্লাস 2, ওটা আমার এই m প্লাস n থেকে বাদ যাবে, বাদ দিলাম m প্লাস n প্লাস 2, ব্যাস হয়ে গেল আমার ডিজার্ট যা দরকার, আমার যা রিকোয়ার্ড যা ফর্ম দরকার সেটা এসে গেছে, কারণ আর কোনো এখানে মৌলিক কোনো পাওয়ার পড়ে নেই। 5 হিসাব হয়ে গেছে, 3 হিসাব হয়ে গেছে, আর 2 হিসাব হয়ে গেছে, m প্লাস 2 প্লাস n। চলো এবার অঙ্কে চলে আসা যাক। 2 টু দি পাওয়ার কী হবে, এটাকে এবার আমরা ব্র্যাকেটগুলোকে খুলে ফেলি নর্মাল। তাহলে m প্লাস 1 প্লাস n, এটা তো যা জানো, তোমরা জানোই যে এটা এরকম যা আছে তাই থাকবে। এবার বিয়োগের পরেরগুলোর একটা একটা করে সাইন চেঞ্জ হবে, মাইনাস n মাইনাস 2 মাইনাস n। কী হচ্ছে এবার দেখো, এই m আর mটা কেটে গেল, এই n আর এই প্লাস n মাইনাস nটা কেটে গেল, পড়ে রইল প্লাস 1 আর মাইনাস 2। ঠিক আছে, 3-এর তো এখানেই এটা কেটে গেছে, সো এটা আমাদেরকে দিচ্ছে 1, আর কিছু না। এখানে কি হচ্ছে দেখো, আমরা যখন এর পাওয়ারের ব্র্যাকেট এই ব্যাপারটা ঘটাবো, তাহলে m প্লাস n মাইনাস m মাইনাস n মাইনাস 2, প্লাসে মাইনাসে মাইনাস 2 হয়েছে। এক্ষেত্রেও কী হচ্ছে, প্লাস m মাইনাস m গেল, প্লাস n মাইনাস n গেল, মাইনাস 2 পড়ে রইল। তো আমাদের হাতে যে জিনিসটা আছে সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1, কী দেবে আমাদের, মাইনাস 1। এটা তো চলেই গেল, পড়ে রয়েছে 5, 5-এর কী দিয়েছে, মাইনাস 2। ঠিক আছে, এটাকে আমরা এভাবেও লিখতে পারি 1/5 স্কোয়ার ইন্টু 2, বা 2 টু দি পাওয়ার 1। একই তো, আমরা কি জানি ইনভার্স যখন হয় তখন আমরা উল্টে দিলে সেই পাওয়ারটাকে সমান থাকি, যতক্ষণ আমরা এটাকে 1/, করে দেবো তখন এই পাওয়ারটার যে নেগেটিভ সাইনটা সেটা পজিটিভ সাইন হয়ে যায়। করে দিলাম এটা, তো এটা আমাদেরকে কী দিচ্ছে, ইকুয়াল টু 1/5 স্কোয়ার মানে হচ্ছে 25, আর 2 মানে হচ্ছে 2, তার মানে এটা আমাদেরকে দিচ্ছে 25 দুগুণে 1/50। ঠিক আছে, এইটা আমাদের ডিজার্ট অ্যান্সার। এই যে গোটাই এত ঝামেলা ঝক্কি যা দেখলে তার মধ্যে m আর n সব আলটিমেটলি ধুয়ে মুছে সাফ হয়ে গিয়ে পড়ে আছে 1/50। এটা মনে রাখবে, এটা কিন্তু গুণ অবস্থায় আছে। হ্যাঁ ঠিক আছে, এটা কিন্তু গুণ অবস্থায় আছে। ওকে, তো এবার আমরা এর পরের অঙ্ক যা আছে, এই নিজে করিনি মনে হয় আছে এরপর, দাঁড়াও, নিজে করি আছে এরপর, হ্যাঁ নিজে করি এরপর আছে পাতা 25। তো সেটা কীভাবে, সেগুলো কীভাবে করতে হয় দেখা যাক। এবার আমরা নিজে করির যে 25 পেজ আছে বইয়ের, ওই চ্যাপ্টারের দেখবে, সেই 25 পেজের 25 পেজের 25টাই আমরা করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ অঙ্কটা, যে আমি এখানে একটা ব্র্যাকেটের গণ্ডগোল আছে, তোমরা ব্র্যাকেটটা কারেকশন আমার এই যেটা আমি করেছি অঙ্কটা লিখেছি কোশ্চেনটা সেখান থেকে করে নিতে পারো। যে থার্ড ব্র্যাকেট, এখানে একটা ব্র্যাকেট মানে কম আছে যা দেখতে পাচ্ছি আমি,
একটা ফার্স্ট ব্র্যাকেট নেই ওপেন। তো এইরকম হবে অঙ্কটা আসলে, যে 32 টু দি পাওয়ার -2/3 এর হোল টু দি পাওয়ার 3/4 তার হোল টু দি পাওয়ার 4/5 এটার অ্যান্সার কত। এটার আমরা সরলতম মান মানে এটাকে আমাদের সলভ করতে বলেছে, আর কিছুই না। ঠিক আছে, তো দেখো কী করে আমরা সলভ করছি। এটা আমাদের এই ফর্মুলাগুলো কাজে লাগবে, যেটা আমি তোমাদেরকে পরে দিয়ে প্রমাণগুলো দেখিয়েছিলাম, যে কোনো একটা বেস বা নিধানের পাওয়ার যখন ফ্র্যাকশানে আসে, কিসে আসে, ফ্র্যাকশান, মানে এটাকে যদি আমরা বাংলায় লিখি যে এর পাওয়ার আছে ভগ্নাংশে, এর পাওয়ার যখন ভগ্নাংশে বা ফ্র্যাকশানে আছে তখন কিভাবে সলভ করতে হয় সেই লগুলো কিন্তু এবার এখানে কাজে লাগবে। ঠিক আছে, আর হ্যাঁ একটা কথা, হয়তো আমি খুব আস্তে বলছি, সেই আওয়াজটা হয়তো তোমাদের কাছে খুব আস্তে যাচ্ছে, তাও চেষ্টা করি যতটা পরিষ্কারভাবে বলা আমি পরিষ্কারভাবে লেখার, কারণ এখন এই মুহূর্তে প্রচণ্ড রাত মানে প্রচুর রাত। এখন বাজে মোটামুটি, আমি টাইম দেখে বলছি যে 2টো একদম পারফেক্ট 2:57 বাজে এখন, 2:57 AM। ঠিক আছে, যাই হোক, আর আমি আস্তে কথা বলছি এবং তুমি ভাবছো হয়তো মোবাইল দেখেছি, মোবাইলটাকে এখানে এরকম রাখা মানে আমি মোবাইল দেখে অঙ্ক করছি, তার কোনো মানে সেটা নয়। আসল ব্যাপারটা হচ্ছে আমাদের যে মাইকটা আছে সেই মাইকটা একটুখানি গন্ডগোলের আছে, বা মাইকে একটুখানি এই জায়গাটা সমস্যা হয়, কারণ হতেই পারে সমস্যা হচ্ছে আমাদের আর কি। আর তাই জন্য আমি মোবাইলে কথাটা রেকর্ড করি আর তোমরা ভিডিওটা দেখতে পাও। ঠিক আছে, তো তারপর একজন আছেন, তিনি এই ব্যাপারটাকে একদম এত সুন্দর মিশিয়ে দেন যে তারপরে তোমরা একদম পরিষ্কার দেখতে পাও যে আমার মুখের কথার সঙ্গে অঙ্ক চলছে, কিন্তু আমার কথাটা কিন্তু তোমাদের কাছে অনেকটা আসতে যাচ্ছে। ঠিক আছে, ওই যেখানে রেকর্ড হচ্ছে। যাই হোক, এটা অনেক টেকনিক্যাল ব্যাপার, তোমরা আমার বন্ধুর মতো, মানে আমি চাই যে ইন্টারঅ্যাক্টিভ পদ্ধতি, এই ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে তোমার সঙ্গে আমাদের যেন মানে যোগাযোগটা থাকে। তো তাই জন্য আমি চাই তোমাদের সঙ্গে যতটা ইন্টারঅ্যাক্টিভ, যতটা তোমাদের মতো হয়ে তোমাদের সঙ্গে মেশা যায়। ঠিক আছে, তোমার এই চ্যানেলে তোমরা দেবা স্যারকে দেখতে পাবে, তোমরা অর্ণব স্যারকে দেখতে পাবে, তোমরা শুভময় প্রামাণিক স্যারকে দেখতে পারবে, কিন্তু আমি তোমাদের কাছে কিন্তু সেই দাদাই। তো আমাকে দাদা হিসেবেই মানতে পারো এবং আমার যেভাবে করছি সেটা দেখে এগোতে পারো। ঠিক আছে, চলো দেখো, এখানে আমরা প্রথমে কি জানি, ফার্স্ট ব্র্যাকেটের ওপর থেকে কাজ স্টার্ট হয়, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, যেরকম ব্র্যাকেট আছে ব্র্যাকেটের কাজ কিন্তু ঠিক সেই রকমভাবেই চলতে থাকে। ফার্স্টের কাজ আগে, সেকেন্ডের কাজ তারপর, থার্ডের কাজ তারপর। তো চলো ফার্স্টের কাজটাকে করি। ফার্স্ট ব্র্যাকেটে আছে 32 টু দি পাওয়ার -2/3। ওকে, আমরা করলাম, দেখো আমরা জানি, দেখো 32 মানে কিন্তু 32কে যদি আমরা দেখো এলসিএম করি, আমরা কি জানি, 2 হচ্ছে কত, এটা 16, 2 8, 2 4, 2 2, তাহলে কটা 2 হলো, 1 2 3 4 5টা, মানে 32 = 2 টু দি পাওয়ার 5। তাই তো, তো এবার আমরা 32কে লিখতেই পারি 2 টু দি পাওয়ার 5, এর হোল টু দি পাওয়ার -2/3, তার হোল টু দি পাওয়ার 3/4, এবং তার হোল টু দি পাওয়ার লাস্ট আছে 4/5। ঠিক আছে, তারপর দেখো আমরা করতে পারি, দেখো আমরা কি জানি যে পাওয়ারের মাথায় পাওয়ার যখন থাকে সেটা কি হয়, গুণ হয়। চলো তাহলে 2 টু দি পাওয়ার 5, এটাকে 2 টু দি পাওয়ার 5 রেখে দিলাম, কেন রাখলাম দেখাবো, এখন যা আছে থাক। 2 টু দি পাওয়ার 5-এর পাওয়ারে ছিল -2/3। ঠিক আছে, তার পাওয়ারে ছিল 3/4। ঠিক আছে, তো এই 3/4টাকে এর সঙ্গে নিশ্চয়ই মাল্টিপ্লাই হবে, কারণ আমরা জানি পাওয়ারের মাথায় পাওয়ার মানে দুটো পাওয়ার একে অপরের সঙ্গে গুণ করে দিলাম 3/4, এবং বাইরে একদম আরেকটা পাওয়ার পড়ে আছে, সেটা হচ্ছে 4/5। ঠিক আছে, তো এখানে 3 3 কাটলো, 2 দিয়ে 4 কাটলো 2, পড়ে আছে কি 2 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার -1/2, এবং বাইরে আছে 4/5। আবার পাওয়ারের মাথায় পাওয়ার আছে, গুণ করে দিলাম 2 টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার -1/2 ইন্টু 4/5।
ঠিক আছে, 2 দিয়ে কেটে দিলাম, 2 পড়ে আছে কি 2 টু দি পাওয়ার 5 এর হোল টু দি পাওয়ার -2/5। এবার এই দুটো এটারও পাওয়ারের মাথায় পাওয়ার আছে, গুণ করে দিলাম 2 টু দি পাওয়ার 5 ইন্টু -2/5। তাহলে এই 5 কাটলো, পড়ে আছে কি 2 টু দি পাওয়ার -2। এবার আমরা জানি পাওয়ারে যখনই নেগেটিভ থাকে সেটাকে আমরা ঘুরিয়ে পজিটিভ করে দিতে পারি, ঘুরিয়ে বলতে নিচে এনে করে দিলাম। আর এটা মানে কত 1/4। তার মানে এই এত বড় যে এক্সপ্রেশনটা সেটার অ্যান্সার কিন্তু 1/4। প্রশ্ন উঠবে যে দাদা তুমি বললে যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট। তুমি তাও করতে পারতে, তুমি যদি 2 টু দি পাওয়ার 5-এর সঙ্গে আগেটা গুণ করে দিতে, সেটা হতো -10/3। তারপর যখন তুমি নামাতে তখন ওটা -10/3 ইন্টু 3/4। এইরকমভাবে সলভ করতে করতে নামতো। আমি কি করলাম, আগে বাইরেরগুলোকে পুরো মিটিয়ে ফেললাম, করে এমন করলাম দেখো তলায় 5 এসে গেছে এমনভাবে যাতে লাস্টে গিয়ে 5 কেটে ডিরেক্ট -2 এসে গেল। একটা মানে আমি একটা করেছি জাস্ট সিম্পলিফাইড ওয়েতে দেখানোর জন্য। ঠিক আছে, তোমরা এটাকে তোমাদের মতো করে করতে পারো, কিন্তু ফলো যেন ওই রুলগুলোই করে। যে তুমি হয়তো আগে করলে কি, আগে এই দুটো পাওয়ারকে গুণ করে দিলে, তারপর এই দুটো পাওয়ারকে গুণ করলে, তারপর এই দুটো পাওয়ারকে করলে, মানে যেটা এইখানে পাওয়ারকে করলে একই। আমি করলাম আগে বাইরেরগুলোকে সামলে নিয়ে এরা এইখান থেকে স্টার্ট করে এটা, তার সঙ্গে এটা স্টার্ট করে এটা, সব করার পর করলাম ডিরেক্ট। তোমরা এত কিছু তোমরা ডিরেক্ট না করতে পারতে, কি করতে পারতে, পাওয়ারের মাথায় সব পাওয়ার আছে, ঠিক আছে, তা ডিরেক্ট 3খানা পাওয়ারের গুণ মেরে দিতে, তাতেও 1 হতো। তাহলে কীরকমভাবে হতো দেখো, দেখো ধরো তোমরা ডিরেক্ট সব কটার গুণ মেরে দিলে, তো এই জায়গাটা দেখো ভালো করে, মানে কি 2 টু দি পাওয়ার 5 এর হোল টু দি পাওয়ার সব কটা পাওয়ার আছে গুণ মেরে দাও, -2/3 ইন্টু 3/4 ইন্টু 4/5। কী হলো, 3 গেল, 4 গেল, পড়ে আছে কত 2 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার -2/5। এলো, এটা এলো, এই জিনিসটা এলো। তাহলে এখান থেকে আমরা করে দিতে পারি কি 2 টু দি পাওয়ার -2, অ্যান্ড দ্যাট মিন্স 1/2 স্কোয়ার মিন্স 1/4। এটাই তো এটা। তাহলে তোমরা ডিরেক্ট এইভাবে করে ফেলতে পারো। আমি দেখালাম কি কিভাবে স্টেপ ওয়াইজ কি ব্যাপারটা হয়ে এখানে এলো। তোমরা করতে পারো কি ডিরেক্ট এই এরকম অবস্থা, এরকম ফর্মে ধরো আছে কোনো অঙ্ক, একদম লাইন দিয়ে যতগুলো পাওয়ার থাকবে সব পাওয়ারকে একের পর এক গুণ করে ফেলো। ঠিক আছে, গুণ করে ফেললে দেখলে অর্ধেক সব এরকমভাবে কেটে যাবে, কেটে একটা নর্মাল ফর্মে চলে আসবে, ব্যাস হয়ে গেল, কাজ শেষ। তুমি এটা না করে তুমি 2 টু দি পাওয়ার 5 করে ডিরেক্ট 5-এর সঙ্গে এগুলোকে গুণ করে দিতে পারতো। তাহলে ব্যাপারটা হতো কি, তাহলে এখানে এই 5টা এখানে না থেকে এখানে 5 হিসেবে গুণ হয়ে যেত। তাহলে ডিরেক্ট আমরা এখান থেকে পেয়ে যেতাম -2। ঠিক আছে, তার ডিরেক্ট ওখানে চলে যেত। ওকে, সো করাই যায়। তো তোমরা হয়তো আমি এখানটা মুছে ফেলেছি বলে তোমাদের সমস্যা হতে পারে, তোমরা ভিডিওটাকে যখন আমি এটা যখন করছি তখন ওই সময় পজ করে দেখে নিতে পারো যে কীভাবে আমি এটা করতে পারি। আমি যেহেতু এখানে 5টা এখানে পাঠিয়ে দিয়েছি বলে মুছে দিলাম। ওকে, তো এইভাবে সলভ হয়ে 1-এর 4 অ্যান্সার আসছে। তো চলো এবার আমরা এর পরেরটা দেখি। আমাদের একটা অঙ্ক মিস হয়ে গেছে, সেটা হচ্ছে 23-এর একটা অঙ্ক আছে। দেখো ধরো দেখতে পাবে এখানে যে 64 টু দি পাওয়ার 5/6 ইজ ইকুয়াল টু 64 টু দি পাওয়ার 1/6 হোল টু দি পাওয়ার 5 ইকুয়াল টু একটা ব্ল্যাঙ্ক স্পেস টু দি পাওয়ার 5 ইকুয়াল টু ব্ল্যাঙ্ক স্পেস। আমাদের বলেছে ওটা ক্যালকুলেট করতে। চলো ক্যালকুলেট করা যাক, কী করে করা। আমি কোশ্চেনটা এখানে লিখে নিয়েছি, যে দুটো গিভেন আছে সেই দুটোই আমরা এখানে লিখে নিয়েছি। 64 টু দি পাওয়ার 1/6, ভালো করে দেখো, আমরা যদি 64কে 2 দিয়ে এলসিএম করতে থাকি তাহলে কি হয়, 32 2 দিয়ে, 16 2 দিয়ে, 8 2 দিয়ে, 4 2 দিয়ে, 2 কটা 2 হলো, 1 2 3 4 5 6টা। তার মানে আমরা বলতেই পারি 64 টু দি ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 6। ওকে, আমরা আগের অঙ্কে দেখেছি 2 টু দি পাওয়ার 5 মানে 32, আর একটা 2 গুণ করে দেয় 2 টু দি পাওয়ার 6 মানে 64। 64 টু দি পাওয়ার 1/6 আছে, 64কে আমরা লিখতে পারি এরকম, তো আমরা এটাকে করতেই পারি 2 টু দি পাওয়ার 6 হোল টু দি পাওয়ার 1/6 তার হোল টু দি পাওয়ার। এই সেকেন্ড ব্র্যাকেট করতে গেলে অত সমস্যা হয়।
5। ঠিক আছে, তো এবার আমরা কি জানি, ইন্ডিসেস যখন ওপরের ঘাড়ের ওপর ঘাড়ে চেপে থাকে আমরা ডিরেক্ট এটাকে কী করে দিতে পারি, গুণ। তাহলে ঘাড়ের ওপর ঘাড়ে চেপে আছে, দাও গুণ করে দাও, 2⁶, 1/6, 5 গুণ করে দিলাম। কি পড়ে আছে, 6 কেটে গেল, পড়ে আছে কি 2⁵, মানে কত এটা, এখান থেকে একটা 2 কমাও, তার মানে 64 থেকে একটা 2 ভাগ করে দাও, তার মানে 32। বা এখান থেকে দেখে নিতে পারো 2 2 4, 2 8, 2 16, 2 32, 5টা 2 32 হয়, তাহলে এটা হচ্ছে 32। তার মানে লাস্ট যে দুটো ঘর ফাঁকা আছে তার মধ্যে দেখবে একটা ঘরে এরকম একটা মতন আছে, আর একটা ঘরে আছে এরকম জাস্ট ফাঁকা। তো এইখানে বসবে 2, এই যে, আর এখানটা বসবে 32। ঠিক আছে, সো এটা হচ্ছে তোমাদের ওই 23-এর যে অঙ্কটা আমরা মিস করে গেছি। তো এবার আমরা পরের অঙ্ক, যেটা আগের বলেছিলাম তারপরে করাবো, সেটা দেখব। 26-এর অঙ্কটা তোমরা এখানে দেখতে পাচ্ছ কি আছে। 26-এর অঙ্কটা আছে 81 টু দি পাওয়ার -3/4 হোল টু দি পাওয়ার 1/9 হোল টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার -1। তো কী করে সলভ করি দেখো, যা ট্রিক, যা শর্ট ট্রিক যাই বলেছি সবই হচ্ছে কি পাওয়ারের ঘাড়ে পাওয়ার আছে, সব অঙ্ক একই রকমভাবে হবে। পাওয়ারের ঘাড়ে পাওয়ার আছে, ডিরেক্ট গুণ করে দাও। কি করে করব, কি করে, 81 টু দি পাওয়ার -3/4 ইন্টু 1/9 ইন্টু 3 ইন্টু -1। এবার এটাকে আমরা সলভ করব। চলো, 3 দিয়ে কাটছে, এটা 9 কেটে গেল, 3 দিয়ে এই 3 কেটে গেল, পড়ে আছে কিন্তু এখানে একটা -1/4 আর এখানে একটা -1। তো মাইনাসে মাইনাসে কী হয়, প্লাস হয়। তো পড়ে থাকবে কি 81 টু দি পাওয়ার 1/4। ঠিক আছে, এত অবধি বোঝা গেছে তো কি করে এলো। পাওয়ারের ঘাড়ে পাওয়ার থাকা মানে শর্ট ট্রিক বলেছি, অত ভেঙে না করে ডিরেক্ট গুণ, ডিরেক্ট একে অপরের সঙ্গে গুণ করে দেবো, কারণ আলটিমেটলি তো সব একে অপরের সাথে গুণ হবেই। মানে প্রথমেই দুটো গুণ, তারপর এটার রেজাল্টের সঙ্গে এটা গুণ, তার রেজাল্টের সঙ্গে এটা গুণ, তা না করে সব কটাকে একেবারে গুণ করে দিলাম, দেখো সলভ হয়ে গেল, 2 লাইন অঙ্ক নেমে গেল। এবার 81 টু দি পাওয়ার 1/4, আমরা দেখো 81কে ওই 32কে যেমন আমরা দেখো 2 টু দি পাওয়ার 5-এ করেছিলাম, 81কে কি কিছু দিয়ে করতে পারি। দেখো ভালো করে যদি লক্ষ্য করো যে 81কে যদি 3 দিয়ে কাটো 27, 3 দিয়ে কাটো 9, 3 দিয়ে কাটো 3, তাহলে আমরা লিখতেই পারি 81 মানে হচ্ছে 1 2 3 4, 3 টু দি পাওয়ার 4। ওকে, তো 81 মানে 3 টু দি পাওয়ার 4, তাহলে আমরা এখানে 81-এর জায়গায় 3 টু দি পাওয়ার 4 লিখে 2 দি পাওয়ার 1/4 করে দিলাম। আবার দেখো পাওয়ারের ঘাড়ে পাওয়ার এসে গেল, তো পাওয়ারের ঘাড়ে পাওয়ার মানে গুণ, গুণ হলে কী হয়, 4-এর সঙ্গে যদি 1/4 গুণ হয়, কেটে গেল, তো পড়ে রইল 1, 3 টু দি পাওয়ার 1, দ্যাট মিনস 3। এইটা হচ্ছে অ্যান্সার 26-এর। তো এত বড় একটা অঙ্ক দেখতে পেলে, এত ভজকট পাওয়ার দেখতে পেলে, তার একটাই অ্যান্সার হয়ে গেলো জাস্ট 3। ঠিক আছে, তো এটা 26-এর। তো এবার আমরা যাব এই চ্যাপ্টারের শেষ নিজে করিতে, একটু বেশ ভাববার অঙ্ক, বেশ বোঝার অঙ্ক। ঠিক আছে, দেখা যাক। তো এই চ্যাপ্টারের নিজে করির এটা শেষ অঙ্ক। এই চ্যাপ্টারের প্রথম থেকে খুবই মানে আগের বইতে মতো ছিল তো না, মানে আমরা যেভাবে সূচক পড়েছি পুরনো বইতে সেভাবে তো এই বইতে সূচক করা নেই, অনেক গল্প করে অনেক এই করে বোঝানো হয়েছে, এবং তার ফলে কী হয়েছে, সূত্রগুলো এদিক ওদিক অনেক হারিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। কিন্তু শেষের দিকে তোমরা দেখতে পাবে 26 পেজ এ 29 এবং 30 খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, তোমরা যদি সেটা বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের চ্যানেলে তোমরা কমেন্ট করে জানাও, তাহলে আমরা 29 আর 30 কী করে হচ্ছে সেটা আমরা বোর্ডে করে দেখিয়ে দেবো, আমরা মানে আমি করে দেখিয়ে দেবো। ঠিক আছে, আর তোমরা যদি 25 পাতায় দেখো, তো 25 পাতাতেও কিন্তু একটা অঙ্ক, খুব ভালো একটা অঙ্ক আছে, সেটা কিন্তু মানে অঙ্ক আসে ফ্রিকোয়েন্টলি বেসিসে, কিন্তু এটা পরীক্ষায় দেয়, ফাইনাল পরীক্ষাগুলোতে দেয়। ঠিক আছে, এমনকি যেহেতু সূচক আমি জানতাম বিভিন্ন রকম কম্পিটিটিভ পরীক্ষায় এবং বিভিন্ন রকম মাধ্যমিকও অনেক সময় আসে, তো এগুলো কিন্তু দিয়ে দিতে পারে কোশ্চেনগুলো। তো তোমাদের কাছে আমার একটা সাজেশান বলতে পারো, তাহলে তোমরা ওই 29 এবং 30 এই অঙ্ক দুটো কিন্তু খুব ভালোভাবে দেখে রাখবে। যদি তোমাদের ওখানে কোনো বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে তৎক্ষণাৎ জানাবে, আমি অঙ্ক করে বুঝিয়ে দেবো বোর্ডে। ঠিক আছে,
তো আমরা 31-এর অঙ্কটা দেখব। 31-এর অঙ্কটা খুব ভালো অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। ওই অঙ্কের ধারে কাছে অঙ্ক কিন্তু এই মানে বইতে করে দেওয়া নেই, কিন্তু অঙ্কটা খুবই ভালোভাবে বুঝলে তোমরা করতে পারবে, অসুবিধা তোমাদের কিছু হবে না। দেখো আমাদের এখানে বলেছে যে কোশ্চেন দেখতে পাচ্ছ এখানে পি টু দি পাওয়ার এ ইকুয়াল টু কিউ টু দি পাওয়ার বি ইকুয়াল টু আর টু দি পাওয়ার সি, এইটা একটা শর্ত কন্ডিশন, এবং পি কিউ আর ইকুয়াল টু 1, এটা একটা কন্ডিশন। যদি হয় প্রমাণ করি যে 1/a প্লাস 1/b প্লাস 1/c ইকুয়াল টু 0। এই দুটো হলে আমাদেরকে প্রমাণ করতে হবে 1/a 1/b আর 1/c হবে 0, ঠিক আছে। চলো করে দেখি কী করে হচ্ছে। তো দুটো কন্ডিশানকে আমরা পাশাপাশি লিখে দিয়েছি। প্রথম কন্ডিশান ছিল এইটা এবং সেকেন্ড কন্ডিশান হচ্ছে এইটা। তো আমরা কি করে স্টার্ট করছি দেখো, প্রথম কন্ডিশানকে আমরা ইকুয়াল টু ধরে নিচ্ছি এখানে জেড, ঠিক আছে। তার মানে এই তিনটে ইকুয়াল টু জেড। এবার একটা একটা করে এর সঙ্গে সমান করি, পি টু দি পাওয়ার এ সমান জেড, তাই তো। তার মানে আমরা সূচকের নিয়ম অনুযায়ী কি জানি, পি হবে তার মানে কি জেড টু দি পাওয়ার 1/a, ঠিক আছে। একই রকমভাবে কিউ টু দি পাওয়ার বি মানে যদি জেড হয়, তাহলে পরের লাইনে আমরা লিখতে পারবো কিউ সমান জেড টু দি পাওয়ার 1/b। সিমিলারলি আমরা যদি আর টু দি পাওয়ার সি থেকে জেড, কারণ তিনটেই সমান জেডের সঙ্গে, সেখান থেকে আমরা যদি পাই আর সমান জেড টু দি পাওয়ার 1/c হলো, তাহলে আমরা এই তিনটে জিনিস পেয়ে গেলাম, পি ইকুয়াল টু কি, কিউ ইকুয়াল টু কি, আর ইকুয়াল টু কি। এই যে এই তিনটেকে আবার আমরা এইখানে পুট করব, কোথায়, এই জায়গাটায়। মানে তিনটেই মিশে কিন্তু এখানে এফেক্টে আসবে। কি করে আসবে, পি মানে কি, পি মানে হচ্ছে জেড টু দি পাওয়ার 1/a, কিউ মানে কি জেড টু দি পাওয়ার 1/b, সি মানে আর মানে কি জেড টু দি পাওয়ার 1/c, অ্যান্ড অল ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে। এই যে তিনখানা পেলাম, এই তিনখানাকে আমরা 2 নম্বর যে শর্ত ছিল বসিয়ে দিলাম। এবার দেখো ভালো করে, সব কটার বেস বা নিধান এক, পাওয়ারের যেগুলো আছে ঘাতগুলোকে আমরা যোগ করে দিতে পারি, করে দিলাম। পাওয়ারের নিয়ম যা 1/a বাই 1/b প্লাস 1/b প্লাস 1/c, ঠিক আছে, যোগ করে দিলাম। পাওয়ারে আছে তো এটাকে একটা ছোট্ট ব্যাকেট মতো করে দিলাম, জেডটাকে একটু বড় করে লিখে নিলে বুঝতে সব, হ্যাঁ এবার বোঝা যাচ্ছে যে পাওয়ারে আছে মনে হচ্ছে, ঠিক আছে। ইকুয়াল টু 1, এই 1টাকে কি আমরা জেডের পাওয়ার হিসেবে লিখতে পারি, কেন, আমরা জানি যে কোনো নাম্বার তোমরা নিয়ে নাও না কেন, 1, 0.7, -3.9, পাওয়ার যদি তার মাথায় 0 করে দেওয়া হয়, সব কিন্তু ইকুয়াল টু হয়ে যায় 1। যাই করে দাও না কেন, যদি আমরা পাওয়ারে করে দিই সব 0, সব উত্তর আমাদেরকে দেবে 1, ঠিক আছে। সো এই যে আমাদের 1, একে আমরা লিখলাম জেড টু দি পাওয়ার 0, জাস্ট লিখলাম, কারণ দুদিকে আমরা চাইছি জেডটা আসুক, ঠিক আছে। আমরা দুদিকে জেডটা বেস হিসেবে আনতে চাইছি বলেই কিন্তু একটাকে জেড টু দি পাওয়ার 0 করে লিখে দিলাম। তাহলে কি হলো, জেড টু দি পাওয়ার 1/a প্লাস 1/b প্লাস 1/c ইকুয়াল টু হয়ে গেল জেড টু দি পাওয়ার 0। আর এটা তো মানে তো একই, তো এককে আমরা ভাবে লিখতেই পারি। তো এবার কি হলো, এবার হলো একটা ম্যাজিক। কি ম্যাজিক, কিছুই না, ল কাজে লাগলো, আর কিছুই না। কি ল, দেখো দুদিকের বেস সমান, দুটো সমান ভ্যালু, তার বেস দুটো একই আছে, অবভিয়াসলি পাওয়ারগুলো এক হবে, তাই না। কি বলতে চাইছি ভালো করে বুঝছো, দেখো দুদিকে বেস সমান আছে জেড, দুটোর ভ্যালু বলে দিয়েছি ইকুয়াল টু সমান, মানে দুটোর ভ্যালু সমান, এবং দুদিকে বেসও আমরা পেয়ে গেছি জেড। তার মানে নিশ্চয়ই জেডের এখানে যা পাওয়ার উঠেছে, ডান দিকেও জেডের পাওয়ার ঠিক ততই উঠেছে, তবেই না দুটো সমান হচ্ছে, তাই না। তাই আমরা এই দুটো পাওয়ারকেও সিমিলার করে দিতে পারি। পাওয়ার যদি সিমিলার করা হয় কি হবে, 1/a 1/b অ্যান্ড 1/c,
কত ইকুয়াল টু 0, কারণ এটা তো পাওয়ার 0। ব্যাস এটাই তো আমাদেরকে প্রুফ করতে দিয়েছে, 1/a + 1/b + 1/c = 0। ঠিক আছে, তো আমরা প্রথম কন্ডিশান থেকে একটা জেড ধরে নিলাম এখানে, এবং জেডটাকে আমরা লিখে নিতে পারি এনি কনস্ট্যান্ট। না, এনি কনস্ট্যান্ট হয় না, কারণ 0-র পাওয়ার যা ধরা হবে তো বাদ। সো আমরা এটাকে লিখে নিতে পারি a not equal to 0 এনি কনস্ট্যান্ট। 0 হয়ে গেলে তো 0-র পাওয়ার যাই নেবে তাই 0 দেবে। সো এ 0 বাদ দিয়ে যে কোনো একটা কনস্ট্যান্ট নিয়ে নিতেই পারো, তো তাই ধরে আমরা করে দিতে পারছি। সেম তোমরা ফ্রিজ করে দেখে নিতে পারো। ঠিক আছে, তো এইখানে আমাদের নিজে করো যেটা ছিল সেটা শেষ হয়ে গেছে। নিজে করো মানে নিজে করে দেখি, অঙ্কের বোঝানোর মাঝখানে মাঝখানে, বইয়ের মাঝখানে মাঝখানে কিছু অঙ্ক ঢোকানো ছিল। আর আছে কি, ধরো দেখি, না আর নেই, কারণ এত গল্প আছে না মাঝখানে, ঘুড়ি ওড়ানো, জলে চুবিয়ে দেওয়া, আরও যা যা বলার, মানে গল্পর পর গল্প আছে, আসল জিনিস কম আছে। সো যাই হোক, এখন তো আর নিন্দে করে লাভ নেই। তো এই হচ্ছে তোমাদের যা ওই নিজে করি আছে তা দেখিয়ে দিয়েছি পুরো, তোমরা থামিয়ে দেখে অঙ্ক করে নিতে পারো, সমস্যা নেই। এরপর আমরা আসবো ইন্ডিসেসের, যেটাকে বলি আমরা কোষে দেখি। কোষে দেখি কত? কোষে দেখি 2। আমরা আসবো কোষে দেখি 2-তে, সেখানে আমরা একের পর এক একটা অঙ্ক আমরা সলভ করতে থাকবো, বুঝতে থাকবো, একসঙ্গে এগোতে থাকবো। ঠিক আছে, তো তোমরা স্টাডি টাইমের সঙ্গে এইভাবেই লেগে থাকো। না, খবরের রিপোর্টারের মতো হয়ে যাচ্ছি। না, তোমরা স্টাডি টাইম চ্যানেলের সঙ্গে এইভাবেই জুড়ে থাকো। ঠিক আছে, এই চ্যানেলে তো শুধু আমি অঙ্ক করাই তেমনটা নয়, এই চ্যানেলে তোমাদের দেবা স্যার, শুভময় স্যার, অর্ণব স্যারের ভিডিও আসতে থাকে, এবং বিভিন্ন রকম নতুন জানার টপিক এবং হাল হকিকতের খবর নিয়ে, ইন্টারেস্টিং খবর নিয়ে, ডকুমেন্টারি ফিল্ম জাতীয় জিনিস আমরা আনতেই থাকি। তো চিন্তার কোনো ব্যাপার নয়, এগোতে থাকো আমাদের সঙ্গে। আর মনে রাখবে একটা জিনিস, সেটা হচ্ছে কি, কনসেপ্ট তৈরি করো। এপিজে আব্দুল কালাম তো দেখেছই, তিনি নিজে বলে গেছেন সব কিছুকে অত ভারীভাবে না নেওয়ার থেকে কনসেপ্ট মনে রাখো। যেমন আমরা দেখলাম ওই পাওয়ারের ব্যাপারগুলো, যখন আমরা দেখছি যে পাওয়ার, তো যখন পাওয়ারের ঘাড়ে পাওয়ার থাকে, তখন পাওয়ার একে অপরের সঙ্গে তো গুণ হয়। তো আমরা আলাদাভাবে প্রথমে দুটো গুণ করে তার অ্যান্সারের সঙ্গে তারপরেরটা, তার অ্যান্সারের সঙ্গে তারপরটা না করে ডিরেক্ট গুণ করে দিলাম, কারণ আমাদের কনসেপ্ট কী বলেছে, ঘাড়ের ওপর ঘাড়ে পাওয়ার থাকা মানেই সব কটা গুণ আমরা লাগিয়ে দিলাম। ব্যাস আমাদের হাতে তাড়াতাড়ি 2 লাইন অ্যান্সার চলে এলো। তো এরকম কাজে লাগাতে থাকো আর দেখতে থাকো স্টাডিটা।